সংস্কার কমিশনগুলি রাজনৈতিক দলের কাছে পাঠানো প্রতিবেদনগুলিতে যে সমস্ত সুপারিশগুলির উল্লেখ করেছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রশ্নমালায় তার বেশিরভাগ সুপারিশগুলোই অনুপস্থিত। আমরা যেটা বোঝাতে চাচ্ছি, ঐক্যমত্য কমিশন আমাদেরকে 166টি প্রশ্ন পাঠিয়েছে, অথচ কমিশনগুলো তাদেরকে সুপারিশ দিয়েছে মোট 750টি। সো বেশিরভাগগুলোই ঐক্যমত্য কমিশনের রিপোর্টে যে কোশ্চেনিয়ার যেটা তারা পাঠিয়েছেন সেখানে বেশিরভাগগুলোই অনুপস্থিত। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটানোর পরবর্তী ধাপ একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণের এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন বিষয়ের ব্যাপক সংস্কার প্রয়োজন এবং সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের সামনে এগোতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই জন আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু করেছে। বিভিন্ন বিষয়ের সমস্যাগুলিকে চিহ্নিত করে তাদের সমাধান এবং সংস্কার করার জন্য বেশ অনেকগুলো সংস্কার কমিশন তৈরি করা হয়েছে। পরবর্তী ধাপে সংস্কার কমিশনগুলির প্রতিবেদনগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং বিদগ্ধজনের সাথে আলোচনা সাপেক্ষে ঐকমত্যে পৌঁছানোর জন্য একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। আমাদের নেতা মাহমুদুর রহমান মান্না যেমনটা বলেছেন, দেশের সমস্ত জনগণের প্রতিনিধিত্বকারী সমস্ত রাজনৈতিক দলের মতামত এবং সম্মতির ভিত্তিতে এ ধরনের রাজনৈতিক সংস্কারের প্রচেষ্টা আগে আমাদের দেশে কখনো হয়নি। বস্তুত এ ধরনের প্রচেষ্টা বিশ্বের আর কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা রাজনৈতিক দল হিসাবে অন্তর্বর্তী সরকারের এই প্রচেষ্টার সর্বত সাফল্যের জন্য চেষ্টা করে যাব। সংস্কার কমিশনগুলি প্রায় 1 মাস আগে রাজনৈতিক দলের কাছে 6টি বই আকারে 1300 পৃষ্ঠার বিভিন্ন প্রতিবেদন পাঠায়, যার মধ্যে প্রায় 750টি 750 বিভিন্ন সুপারিশ বা প্রস্তাব ছিল। আমরা নাগরিক ঐক্য ওই 1300 পৃষ্ঠার প্রতিবেদনের সবটা লাইন বাই লাইন অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি। শুধু লাইন বাই লাইন না, উই অলসো রেড বিটুইন দ্য লাইনস এবং আমাদের মতামত লিপিবদ্ধ করেছি। গত 6ই মার্চ এই কমিশন দেশের সবগুলো রাজনৈতিক দলের কাছে পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি 5টি কমিশনের 750টি 750 প্রস্তাবের মধ্য থেকে 166টি নির্বাচিত সংস্কার প্রস্তাব বা সুপারিশ আলাদা স্প্রেডশিট আকারে পাঠায় এবং গত 13ই মার্চ তারিখের মধ্যে প্রস্তাবগুলি রাজনৈতিক দলের মতামত কমিশনের কাছে লিখিতভাবে জমা দিতে বলে। সংস্কার প্রস্তাবগুলিতে মতামত দেওয়ার জন্য 3টি অপশন দেওয়া ছিল, যে একমত, একমত নই এবং আংশিক একমত। এবং এই সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য তারা 6টি অপশন দিয়েছিল। তার মধ্যে একটা হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এই 6টা অপশন দেওয়া হয়েছিল। ধরা যেতে পারে এই 166টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এই 166টি প্রশ্ন আলাদা করে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া থেকে এই প্রশ্ন উঠতেই পারে, সংস্কার কমিশনগুলো এত পরিশ্রম করে সময় এবং সম্পদ ব্যয় করে যে 750টি সুপারিশ প্রস্তাব দিল, সেগুলো কি প্রয়োজনীয় ছিল না কিংবা কম প্রয়োজনীয়? তাহলে কেন তারা 166টা আলাদা করলো? লক্ষ্য করা যায়, সংস্কার কমিশনগুলি জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের এখন সবচেয়ে বেশি যা প্রয়োজন সেদিকে পূর্ণ মনোযোগ না দিয়ে সংস্কারের নামে কিছু অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক প্রস্তাবের দিকে মনোযোগ দিয়েছে। যেমন জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে দেশে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করা হয়েছে।
সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন উভয়ের রিপোর্টেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং সংসদের উচ্চকক্ষ সৃষ্টি, 505টি আসনের আইনসভা ইত্যাদি প্রস্তাবনা নিয়ে অহেতুক সময়ক্ষেপণ এবং সম্পদের অপব্যবহার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে এখন এই মুহূর্তে 4টি প্রদেশ কিংবা 505টি আইনসভা নির্বাচন নিয়ে বিতর্ক করার সময় এখন মোটেই না। যাই হোক, জাতীয় ঐক্যমত্য কমিশনের চাহিদা মোতাবেক আমরা 166 প্রশ্নের প্রশ্নমালা জমা দিয়েছি। ধরে নিচ্ছি জাতীয় ঐক্যমত্য কমিশন কী ধরনের সংস্কার করবেন তারা এক ধরনের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এখন রাজনৈতিক দলের কাছে কারা কারা একমত না, কারা কিভাবে একমত সেগুলো জানতে চাচ্ছেন। যখনই বলা হয় যে আপনি আমার সাথে একমত, তার মানে বোঝা যায় যে তার একটা সিদ্ধান্ত অলরেডি আছে, সেই সিদ্ধান্তের সাথে অন্যরা কতটুকু একমত কিংবা একমত না, আমরা অন্তত সেভাবেই জিনিসটা বুঝতে পেরেছি। নীতিগতভাবে যদিও আমরা এই আগে থেকে নিয়ে রাখা সিদ্ধান্ত সাথে একমত হতে পারি না, তবুও শুধুমাত্র জাতীয় সংহতির কথা চিন্তা করেই আমরা তাদের এই প্রশ্নের উত্তরগুলি দিয়েছি এবং আমরা এতে দেখিয়েছি 104টি প্রশ্নে আমরা তাদের সাথে একমত, 51টি প্রশ্নে একমত নই, 11টি প্রশ্নে আংশিক একমত। যে 115টি প্রশ্নে আমরা আগে থেকেই তাদের নিয়ে রাখা সিদ্ধান্তের সাথে একমত, তার মধ্যে আমরা মনে করি 93টি সংস্কার নির্বাচনের আগেই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব এবং 22টি প্রস্তাব নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বাস্তব করা যেতে পারে। আগেই উল্লেখ করেছি, প্রশ্নমালা তৈরিতে যথেষ্ট পরিমাণে অমনোযোগিতার ছাপ ছিল। এই 166টি প্রশ্নের নির্বাচিত স্প্রেডশিটে একই বিষয়ে একই প্রশ্ন একাধিকবার আমরা পেয়েছি। একটা উদাহরণ হিসেবে দেয়া যায়, যেমন সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের 6 পাতায় 4 নম্বর সুপারিশ যেটা ছিল, সেটা আবার তাদের 8 নম্বর পাতায় 4 নম্বর সুপারিশে এসেছে। এটা একটা এক্সাম্পল। এরকম আরও অনেক এক্সাম্পল আছে, আমরা একটাই আপনাদের সামনে এখানে দিচ্ছি। সো এভাবে তারা অহেতুক সময় নষ্ট এবং আমাদের রিসোর্স আমি বলবো যে নষ্ট করেছে। এখানে উল্লেখ করা দরকার এবং আগেও বলা হয়েছে, সংস্কার কমিশনগুলি রাজনৈতিক দলের কাছে পাঠানো প্রতিবেদনগুলিতে যে সমস্ত সুপারিশগুলির উল্লেখ করেছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রশ্নমালায় তার বেশিরভাগ সুপারিশগুলোই অনুপস্থিত। আমরা যেটা বোঝাতে চাচ্ছি, ঐক্যমত্য কমিশন আমাদেরকে 166টি প্রশ্ন পাঠিয়েছে, অথচ কমিশনগুলো তাদেরকে সুপারিশ দিয়েছে মোট 750টি। সো বেশিরভাগগুলোই ঐক্যমত্য কমিশনের রিপোর্টে যে কোশ্চেনিয়ার যেটা তারা পাঠিয়েছেন সেখানে বেশিরভাগগুলোই অনুপস্থিত। নাগরিক ঐক্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে রিপোর্টগুলি দেওয়া হয়েছে তাদের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে 200টির মতো সুপারিশ করা হয়, কিন্তু ঐক্যমত্য কমিশনের প্রশ্নমালায় সেখান থেকে 25টি মাত্র সংযোজিত করা হয়েছে। বিচার বিভাগ কমিশন 200টির মতো বিভিন্ন বেশি সুপারিশ করে, কিন্তু ঐক্যমত কমিশনের সুপারিশমালায় তাদের 23টি সুপারিশ সংযোজিত হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টে 200টি সুপারিশ করা হয়, কিন্তু ঐক্যমত্য কমিশনের প্রশ্নমালায় সংযোজিত হয়েছে 27টি। দুদক সংস্কার কমিশনের 47টি বিভিন্ন সুপারিশ করা হয়েছে তাদের প্রতিবেদনে, কিন্তু ঐক্যমত্য কমিশন সেখান থেকে মাত্র 20টি সুপারিশ গ্রহণ করেছে। সংবিধান সংস্কার কমিশনের 97টি বিভিন্ন সুপারিশ করা হয়, কিন্তু ঐক্য কমিশন সেখান থেকে 70টি সুপারিশ গ্রহণ করেছে। এবং আগেই বলেছি যে আমাদের কাছে পুলিশ সংস্কার কমিশনের কোনো কোশ্চেনিয়ার তারা পাঠাননি। এবারের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর সংস্কার বলতে আমরা যা চেয়েছি এবং আমাদের যা দরকার ছিল, যে সমস্ত কারণগুলি আমাদের দেশে স্বৈরশাসক এর জন্ম দেয় তা উচ্ছেদ করা, এমন সংস্কার করা যেন দেশে কোনো স্বৈরশাসক জন্ম না নেয়, মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায়,
জনগণ যেন তাদের ইচ্ছামতো প্রার্থী এবং দলকে ভোট দিতে পারে সেরকম রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা, সেই সাথে স্বৈরাচারী শাসক চক্র এবং লুটেরা আলিগারদের যেন বিচারের সামনে দাঁড় করানো যায়। এই ছিল আমাদের আকাঙ্ক্ষা, এই ছিল আমাদের সংস্কারের মূল বিষয়গুলি। মনে হচ্ছে আমাদের সংস্কার কমিশনগুলি এগুলো থেকে অনেক দূর দিয়ে হাঁটছেন। বিভিন্ন সংস্কার কমিশনগুলির রিপোর্টের সংক্ষিপ্তভাবে যদি আমরা পোস্টমর্টেম করি, তাহলে যেটা দেখা যাচ্ছে, দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রতিবেদন ভালোভাবে লক্ষ্য করলে খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দুদক এবং সংস্কার কমিশন উভয়ই প্রধানত আর্থিক দুর্নীতিকেই দুর্নীতি হিসেবে দেখেছেন। আর্থিক দুর্নীতি ছাড়াও আরও যে দুর্নীতিগুলি সমাজে আছে, জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন UNCAC যেগুলোকে দুর্নীতি হিসাবে আখ্যায়িত করেছে, তার সম্পর্কে দুদক এবং সংস্কার কমিশন কিছু বলেছেন বলে নজরে আসে না। যেমন UNCAC অন্য আরও যেগুলোকে দুর্নীতি হিসেবে দেখে সেগুলো হচ্ছে রাজনৈতিক দুর্নীতি, বিচারিক দুর্নীতি, নৈতিক বা নীতিগত দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি, কর্পোরেট দুর্নীতি, গণমাধ্যমের দুর্নীতি, ধর্মীয় দুর্নীতি, বিজ্ঞান চিকিৎসার দুর্নীতি, সাংস্কৃতিক এবং সামাজিক দুর্নীতি, মানবাধিকার ও মানবিক দুর্নীতি। এখানে এগুলোকে উল্লেখ না করাকে কৌশলে সরকারি কর্মকর্তাদের অনৈতিক কার্যকলাপকে অপরাধ হিসেবে না দেখা এবং শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ না করায় আমরা বিস্মিত। সংস্কার কমিশনগুলির রিপোর্ট পড়তে গিয়ে আমরা আরও লক্ষ্য করেছি যে, 1. জাতীয় সংসদের উচ্চকক্ষের বিধান এবং পদ্ধতি, 2. প্রতিনিধিত্বশীল সংসদ বিধান এবং পদ্ধতি, 3. পোস্টাল এবং অনলাইন ভোটিং এর কারিগরি দিক, এবং 4টি প্রদেশ। এগুলি নিয়ে আলোচনা এবং সংস্কার কমিশনগুলি অহেতুক অনর্থক সময় এবং অর্থ ব্যয় করেছেন এবং এই প্রতিবেদনগুলির পৃষ্ঠা সংখ্যা অহেতুক বর্ধিত করেছেন। আমাদের হিসাবে আমরা দেখেছি তাদের আলোচনার, তাদের প্রতিবেদনের প্রায় অর্ধেকের মতো পৃষ্ঠা এবং অর্ধেকের মতন কাজ তারা শুধুমাত্র এগুলি নিয়ে আলাপ করেছেন। আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা জানি এই টানেলের শেষ প্রান্তে আমাদের জন্য আলো আছে, কিন্তু আমরা সেই আলো কিন্তু এখনো দেখছি না। এই সরকারকে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতেই হবে, ব্যর্থ হওয়া যাবে না। সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ আরও যারা আছেন, ডক্টর দেবপ্রিয়, ডক্টর ইফতেখার, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর আসিফ নজরুল সহ তারা সবাই, অন্য সবাই যারা যারা বিভিন্ন কমিশনে আছেন, তারা আমাদের জাতির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমরা এই সংস্কার কমিশনকে ব্যর্থ হতে দিতে পারি না, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তাদের গায়ে যদি কালিমা লাগে, আমাদের গর্বে কিন্তু আর কোনো জায়গা থাকবে না। নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার সম্পর্কে পক্ষপাতে হেলে পড়ার একটা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই পক্ষপাত দেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে তা বলা মুশকিল, তবে গণতান্ত্রিক উত্তরণ যে ঘটাবে না তার আভাস এখনই দেখা যাচ্ছে। আমাদের আকাঙ্ক্ষা, এই অন্তর্বর্তী সরকার সমস্ত আলোচনার ঊর্ধ্বে উঠে কোনো ধরনের পক্ষপাতে না জড়িয়ে দেশের সব মানুষের সরকার হিসাবে তাদের উপর অর্পিত দায়িত্ব শেষ করে দেশকে একটি সুন্দর অবস্থানে নিয়ে আসুন এবং নিজেদেরকে পৌঁছে দিন সম্মান এবং ভালোবাসার নতুন এক মাত্রায়। পরিশেষে আমাদের দল নাগরিক ঐক্য এবং আমাদের নেতা মাহমুদুর রহমান মান্নার পক্ষ থেকে এতক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ।